আমরা গ্যাস ক্রোমাটোগ্রাফিতে চলে আসলাম। তো এই গ্যাস ক্রোমাটোগ্রাফিতে আমাদের সাধারণত একটা এমসিকিউ পাওয়া যায় যে এখানে বাহক হিসেবে কাদেরকে ইউজ করা হয়। তো সাধারণত আমাদের প্রচলিত যে বইগুলো আছে ওরা হিলিয়াম এবং নিয়ন বা কখনো কখনো নাইট্রোজেন নিয়েও কাজ করছে। তবে এখানে বাহক হিসেবে আমরা হিলিয়াম নিছি, নিয়ন নিছি, বা যে কোনো নিষ্ক্রিয় গ্যাস হতে পারে। তবে আরো এক্সট্রা তথ্য দেওয়ার জন্য নিছি নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, এগুলোও কিন্তু হয় বাহক গ্যাস। বাহক গ্যাস কি একটু পরে আমরা ছবি এঁকে প্র্যাকটিক্যালি করাবো, তখন বলবো বাহক গ্যাস কি। এবং এই এতগুলো উদাহরণ কিন্তু সঞ্জিত স্যার হাজারে স্যার লিখেন নেই, নারায়ণ চন্দ্র মহলদার উনার বইয়ে এই তথ্যগুলো আছে। তো যাই হোক, এই গ্যাস ক্রোমাটোগ্রাফি আলোচনা করার জন্য আমরা কিন্তু একটা কথা বলছি এখানে, জিসি মানে কি গ্যাস ক্রোমাটোগ্রাফি। আমাদের গুণগত রসায়নে কলাম ক্রোমাটোগ্রাফি করে আসছি, তারপর থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বা তোমার পেপার ক্রোমাটোগ্রাফি এগুলো করে আসছি। তাই যারা এই জিনিসটা করবে তাদেরকে অবশ্যই জানা থাকতে হবে পেপার ক্রোমাটোগ্রাফি সম্পর্কে, কলাম ক্রোমাটোগ্রাফি সম্পর্কে, বা থিন লেয়ার মানে এক কথা গুণগত রসায়নের ক্রোমাটোগ্রাফি সম্পর্কে ধারণা থাকার পরে তোমাকে এইখানে আসতে হবে, নাহলে কিন্তু তুমি বুঝবা না। তো ওইখানে যেমন দুইটা দশা ছিল, এখানেও দুইটা দশা আছে। ওইখানে ছিল একটা স্টেশনারি ফেজ মানে তোমার স্থির দশা, সংক্ষেপে আমরা বলতাম এসটি, সংক্ষেপে বলতাম এসটি। আর আরেকটা ছিল সচল দশা বা চলনশীল সচল দশা মানে মোবাইল ফেজ ছিল, আমরা সংক্ষেপে বলি এমপি। আমরা গুণগত রসায়নে এই কথাগুলো বলছি। তাহলে সচল দশা হিসেবে এদেরকে ইউজ করা হয় এবং এদেরকে বলা হচ্ছে বাহক গ্যাস। আর তোমার স্থির দশা বা নিশ্চল দশা যেটাকে মানুষ বলে, বিভিন্ন রকম তরল পদার্থ ইউজ করা হয়। বিভিন্ন রকম তরল পদার্থ যেমন সিলিকন তেল, পলিইথিলিন গ্লাইকল, হেক্সাডেকেন, এপিজন, ডাইনোনাইল ফেলেট ইত্যাদি। তো এই উদাহরণগুলো কিন্তু আমাদের নোট ইম্পর্টেন্ট, আগেই বলে দিলাম। তাহলে আমাদের সচল দশাটা ভিভিআই দিয়ে দিলাম, স্থির দশাটা কিন্তু দিলাম না। তাহলে যখন তুমি ভবিষ্যতে রিভিশনে যাবা তখন অবশ্যই সচল দশার উদাহরণগুলো দেখবা, তাহলে বুঝতে পারতেছো। আচ্ছা, তারপরে এখানে একটা বাংলা কথা লিখছি আমি, দেখো, যেসব পদার্থ 50 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্দায়ী কিন্তু বিয়োজিত হয় না, উদ্দায়ী কিন্তু বিয়োজিত হয় না, তাদেরকে পৃথকীকরণ, শনাক্তকরণ এবং পরিমাপ করার জন্য মূলত এই যে গ্যাস ক্রোমাটোগ্রাফিটাকে ইউজ করা হয়। আচ্ছা, তো ওইখানে যেমন গুণগত রসায়নে যেমন আমরা কলাম ক্রোমাটোগ্রাফি করছি, এখানেও সেম, এখানেও কলাম লাগবে, ধীরে ধীরে যাচ্ছি। তো এখানে কলাম অবশ্য দুই প্রকারের, আমাদের হাজারি স্যার অবশ্য উল্লেখ করেননি। একটা হচ্ছে পেক্ট, পোজফল আকার, কয় হলন্ত ডো, আর একটা হচ্ছে ক্যাপিলারি। তো পেক্ট হচ্ছে তোমার দৈর্ঘ্য থাকবে 2 মিটার এবং অভ্যন্তরীণ বেশ থাকবে 2 মিলিমিটার। পরীক্ষা আসে না, আসলে তো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিতাম। আর ক্যাপিলারি কলামকে আবার দুইটা অংশে ভাগ করতেছে, একটা সরু আর একটা চওড়া। তো সরুটার দৈর্ঘ্য 30 থেকে 60 মিটার এবং অভ্যন্তরীণ বেশ 0.2 মিলিমিটার, এবং চওড়াটা হচ্ছে দৈর্ঘ্য 15 থেকে 30 মিটার এবং তোমার অভ্যন্তরীণ শক্তি 0.53 মিলিমিটার। তাই তো মনে হচ্ছে। তবে এই উদাহরণগুলো থেকে যতটুকু বোঝা গেল, আমাদের দৈর্ঘ্যের পরিমাণ যত বাড়তেছে আমাদের অভ্যন্তরীণ যে বেশটা তত কিন্তু কমতেছে। দেখো তো এখানে চেক করে, দৈর্ঘ্যের পরিমাণ যত বাড়তেছে অভ্যন্তরীণ বেশের পরিমাণ তত কমতেছে। এই তথ্যগুলো কিন্তু হাজারি স্যারের বইয়ে, সঞ্জিত স্যারের বইয়ে আমরা পাচ্ছি না, অন্যান্য বইয়ে পাচ্ছি, যেমন ওই যে নারায়ণ চন্দ্র স্যারের বইয়েই পাচ্ছি কিন্তু। ওকে, এরপরে আমাদের হাজারি স্যার বা আশেপাশে যেগুলো প্রচলিত বই আছে, ওনারা যে কোনো একটা নিয়ে কাজ করছে, ওনারা বলেই নাই যে এই জিনিসটাকে দুইটা অংশে ভাগ করা যায়। অর্থাৎ একটা হচ্ছে তোমার গ্যাস ক্রোমাটোগ্রাফিটাকে দুইটা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে জিএসসি, গ্যাস সলিড ক্রোমাটোগ্রাফি, গ্যাস সলিড ক্রোমাটোগ্রাফি, সলিড, আর গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি, লিকুইড মানে তরল। অর্থাৎ আমাদের স্টেশনারি ফেজ, এই যে এখানে তাকাও, কোথায় রে, এই এসটি কেন লিখছি রে, এসপি, বলো না কিছু, এসপি স্টেশন। যদি স্টেশনারি ফেজটা আমরা কঠিন নেই, দেখো তো এখানে আমি কোনো কঠিনের উদাহরণ ইউজ করছি, সবগুলোই তরল নিছি আমি। আচ্ছা, কেন নেই আল্লাহ পাকি জানে। দেখো, যদি কঠিন নেই স্থির দশাটা, তাহলে যে তোমার গ্যাস ক্রোমাটোগ্রাফি হবে তার নাম হবে জিএসসি, গ্যাস সলিড ক্রোমাটোগ্রাফি। আর যদি এটাকে লিকুইড নেই, লিকুইড নিছি অবশ্য, স্টেশনারি ফেজটা যদি লিকুইড নেই তাহলে গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি হবে। আর সবচেয়ে বেশি এটাই ইউজ হয়, এবং মানুষজন বড় বড় বিজ্ঞ ছাড়ারা এটা দিয়েই কাজ করছে, কেউ এটা দিয়ে কাজই করেনি, এটা নিয়ে কেউ কথাই বলেনি, মুখ বন্ধ করে রাখছে। এ কথা কি বুঝতে পারছো? ওকে, এরপর এখানে একটু আসি, বেনজিন এবং সাইক্লোহেক্সেন। তো বেনজিন তো জানি মোটামুটি, বেনজিনের চিত্র কেমন এই জানো না, বেনজিন কেমন। তো সাইক্লোহেক্সেন হয়তো জানো না, এর নাম কিন্তু সাইক্লোহেক্সেন।
এর নাম সাইক্লোহেক্সেন। এখানে তোমার হাইড্রোজেন থাকবে, 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 দুইটা করে কিন্তু। এতগুলো দেওয়ার দরকার নেই, আমি একটা দেখাইলাম, বাকিগুলো বুঝে নিও, জৈব রসায়নে পাবা। এটাকে বলে সাইক্লোহেক্সেন, ঠিক আছে? তো বেনজিন এবং সাইক্লোহেক্সেন যদি একসঙ্গেই থাকে, এদেরকে সেপারেট করব কিভাবে? মানুষ বলবে পাতন দিয়ে, কিন্তু না, পাতন দিয়ে পৃথকীকরণ করা সম্ভব হয় না। বেনজিন এবং সাইক্লোহেক্সেনের পৃথকীকরণ পাতন দিয়ে সম্ভব হয় না। তাহলে কি করতে হবে? আর কি বুদ্ধি আছে? গ্যাস ক্রোমাটোগ্রাফি আছে বুদ্ধি, গ্যাস ক্রোমাটোগ্রাফি দিয়ে সম্ভব। তো এখানে দুটো এমসিকিউ অবশ্যই লিখছি, তোমাকে মাথায় রাখতে হবে। বেনজিনের স্ফুটনাঙ্ক 80.1 ডিগ্রি সেলসিয়াস এবং সাইক্লোহেক্সেনের স্ফুটনাঙ্ক 80.75 ডিগ্রি সেলসিয়াস। এইটুকু একটু মাথায় রাখতে হবে। আমরা এখন গ্যাস ক্রোমাটোগ্রাফিটা কিভাবে কাজ করে সে জিনিসটা নিয়ে এখন পূর্ণাঙ্গ একটা ধারণা দিব। তো প্রথমে এখানে একটা সিলিন্ডার টাইপের কিছু একটা জিনিস লিখছি আমি, সিলিন্ডারের মতো করে। তো এই সিলিন্ডারটাকে ধরতেছি আমি মোবাইল ফেজ। তো মোবাইল ফেজ মানে কি? সচল দশা। এই জিনিসটাকে ধরতেছি আমি সচল দশা, সচল দশা। এবং এই সচল দশার মধ্যে কি থাকে? বাহক গ্যাস। তাহলে এইখানে বাহক গ্যাস থাকবে। তো বাহক গ্যাসের মধ্যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর কথা বলছিলাম আমি, তারপরে তোমার নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এই টাইপের গ্যাসগুলোর কথা বলছিলাম। তো এখানে একটা ফ্লো কন্ট্রোলার থাকবে। তো এখানে কিভাবে বাহক গ্যাসগুলো বের হচ্ছে এই জিনিসটা কন্ট্রোল, এই যন্ত্রটা কন্ট্রোল করবে। পাশাপাশি এখানে একটা ওভেন নিচ্ছি আমি। এই ওভেনের মধ্যে আবার অনেক কাহিনী আছে, যেমন এখানে একটা ইনজেক্টর ওভেন ছোট্ট একটা আছে। পুরোটাকে তো বলতেছি একটা ওভেন, এখানে একটা ছোট্ট ইনজেক্টর ওভেন আছে। এখানে এই যে এই যন্ত্রটাতে আমরা স্যাম্পল দিব। স্যাম্পল কতটুকু দিব? খুবই কম পরিমাণ, 0.1 থেকে 10 মাইক্রোলিটার পর্যন্ত দেওয়া যেতে পারে নারায়ণ চন্দ্র স্যারের বইয়ের আলোকে। তো এখানে আমরা ইনজেকশনের মাধ্যমে পুশ করে দিব আমার স্যাম্পলটা, মানে নমুনাটা। এরপরে স্যাম্পল তো তোমার গ্যাসীয় হতে পারে, তোমার লিকুইড হতে পারে, আমরা কিছুক্ষণ হয়তো বললাম। তো স্যাম্পল তোমার গ্যাসীয় হতে পারে, লিকুইডও হতে পারে। তো এই যে যদি গ্যাসীয় হয় তাহলে তো ভালোই, যদি লিকুইড যায় তাহলে এই যন্ত্রটা ইনজেক্টর ওভেনটা সেই লিকুইডটাকে গ্যাসীয়তা কনভার্ট করবে। তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে লিকুইডকে গ্যাসে কনভার্ট করা। আমি একটু সংক্ষেপে যদি লিখি, এটার কাজ হচ্ছে লিকুইডকে গ্যাসে কনভার্ট করা, লিকুইডকে গ্যাসে কনভার্ট করা, এই ইনজেক্টর ওভেন। তাহলে আমরা স্যাম্পল দিলাম এবং এই যে তারের মতো একটা পেজ দিচ্ছি আমরা, এই জিনিসটাকে আমরা কলাম বলতেছি, কলাম, COLUMN, কলাম বলতেছি। এবং এই কলামটাকে বলতেছি আমরা স্টেশনারি ফেজ, স্টেশনারি ফেজ। এরপরে আমাদের আরেকটা জিনিস থাকে, এখানে ডিটেক্টর থাকে, এখানে আমাদের কম্পিউটার থাকে, মনিটর বলো বা কম্পিউটার বলো, যাই বলো না কেন থাকে। এবং এই জিনিসটাকে আমরা আমাদের হাজারে স্যারের বইয়ের ভাষায় বলতে পারি ক্রোমাটোগ্রাম রেকর্ডার, ক্রোমাটোগ্রাম রেকর্ডার। মূলত এই জিনিসটা আমাকে বলে দিবে এটি বস্তুর পরিমাণ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেবে, অর্থাৎ মনিটরই আমাকে বলে দিবে পরিমাণটা কতটুকু আছে। তো কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। প্রথমে বাহক গ্যাস এদিক দিয়ে যাবে, ওই দিক দিয়ে আমরা স্যাম্পল দিব, ইনজেক্ট করব বা ইনজেকশনের মাধ্যমে দিয়ে দিব। তারপরে এখানে যদি তোমার লিকুইড দেই তাহলে সেটা গ্যাসীয়তে কনভার্ট হতে পারে এই যন্ত্রটা দিয়ে, যদি যন্ত্রটা লাগানো থাকে আর কি, তাহলে হবে, নাহলে তো হবে না। তারপরে এই পেস্ট খাবে, এখানে এই পেস্ট খাওয়া জায়গাগুলোতে আমার স্যাম্পলটা আসবে। এখন স্যাম্পলটা আসলে কি হবে? এই তারটাকে আমি একটু বড় করে জুম করে দেখাচ্ছি, মনে করে কেটে নিলাম, একটু কেটে নিয়ে এইটুকু দেখাচ্ছি আমি। এই তারের একটা অংশই হচ্ছে এটা, এই তারের একটা অংশই হচ্ছে এটা। এখন এই তারকে কি বললাম আমি? স্টেশনারি ফেজ। এই তারের মধ্যে এই যে কালো কালো এই যে জিনিসগুলো দিলাম আমি, এগুলো হচ্ছে SP, মানে স্টেশনারি ফেজ। এগুলো হচ্ছে স্টেশনারি ফেজ আছে এখানে। এরপরে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আমি এখানে যে স্যাম্পলটা নিছি, মনে করো স্যাম্পল দুই টাইপের যৌগ নিছি আমি, দুইটা যৌগের মিশ্রণ নিছি আমি। ধরে নিলাম যেটা কালো টাইপের লিখছি আমি সেটা কম স্ফুটনাঙ্ক তার, আর যেটা লাল দিয়ে লিখছি সেটা হচ্ছে বেশি স্ফুটনাঙ্ক লিখছি। এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমার যেটা কম স্ফুটনাঙ্ক সেটা দ্রুত গতিতে আউট হয়ে যাবে, যেটা কম স্ফুটনাঙ্ক। তাহলে এই উদাহরণে কাকে কম স্ফুটনাঙ্ক রাখছি আমি? কালোকে। এই কালোটা এরপরে ছবিটা দেখো দ্রুত গতিতে চলে গেছে ওইদিকে, ডিটেক্টরের ওইদিকে চলে যাচ্ছে। তাহলে কালো বলতে আমি বুঝাচ্ছি আমি যার স্ফুটনাঙ্ক কম হবে, যারই কম হবে। কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছিলাম বোধহয়, বেনজিন আর সাইক্লোহেক্সেন। বেনজিন ছিল 80.1 ডিগ্রি সেলসিয়াস, সাইক্লোহেক্সেন ছিল 80.75 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক। তাহলে কার কম ছিল? বেনজিনের কম ছিল বোধহয়। তাহলে এই উদাহরণে বেনজিন আগে ডিটেক্টরের কাছে যাবে না সাইক্লোহেক্সেন যাবে?
তার মানে বোঝা গেল এই জিনিসটা কাজ করতে গেলে যে যে নমুনার উপাদানগুলো নিয়ে কাজ করব তার কি জানতে হবে, আমাদের স্ফুটনাঙ্ক জানতে হবে, নাহলে প্র্যাকটিক্যাল করতে পারবো না। তো আমাদের কালোটা একটা পর্যায়ে ডিটেক্টরে চলে যাবে, ডিটেক্টরে চলে যাওয়ার পরে আমাদের কম্পিউটারে চলে যাবে, তারপর আমাদের একটা পিক বা সিগন্যাল দিবে। এই যে উপরে যে ছবিগুলো দেখতে পাচ্ছ তুমি, এই যে এরকম, এই যে এইরকম, এগুলোকে পিক বলে, পৈশিক পিক। তো এগুলো বিভিন্ন রকম তখন পিক দিবে, এই পিক দিয়ে আমরা কিন্তু প্রয়োজনীয় পরিমাণটা জানতে পারবো, যেটা একটু পরে আমি দেখাচ্ছি। তো এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম, নমুনায় যেসব উপাদানের প্রতি স্থির দশার আসক্তি বেশি। স্থির দশার আসক্তি, স্থির দশা মানে কি রে? স্থির দশা মানে কিন্তু এসপি, স্টেশনারি ফেজ যেটাকে বলে, বেশি, কলামের ভেতর তাদের গতিবেগ কমে যায়। তো একটু আমার সাথে কথা বলে দেখো তো, এইখানে কার গতিবেগ বেশি ছিল? কালোটার। তাহলে লালটার সাথে স্টেশনারি ফেজের একটা আসক্তি আছে এই উদাহরণে। তাহলে এই উদাহরণে কালোটার সাথে এখানে বেশি কার রে? লালটার না? তাহলে এখানে আমরা লিখতেই পারি এসপি এর সাথে আসক্তি বেশি, আসক্তি বেশি। তাহলে যার স্ফুটনাঙ্ক বেশি হবে তার কলামের যে স্টেশনারি ফেজটা আছে তার সাথে আসক্তি মানে ইন্টারাকশনটা বেশি হবে এবং তার গতিবেগটা কমে যাবে এবং তাদের গমনকাল বেশি হবে এবং তাদের গমনকাল বেশি হবে। এরপরে আরেকটা কথা লিখছি এখানে, জিসিতে ব্যবহৃত কয়েকটি ডিটেক্টর। তো এখানে যে ডিটেক্টর, বেশ কিছু ডিটেক্টর আছে, এই ডিটেক্টরগুলোর নাম ফির ইয়া স্যার বলছে, কি বলে, লিঙ্কন স্যার বলছে। এই ডিটেক্টরগুলোর নাম লিঙ্কন স্যার বলছে যে টিসিডি ডিটেক্টর হতে পারে, এফআইডি ডিটেক্টর হতে পারে, ইসিডি হতে পারে, যেমন থার্মাল কন্ডাক্টিভিটি, ফ্লেম, আয়োনাইজেশন, তারপর ইলেকট্রন ক্যাপচার, এই টাইপের জিনিসগুলো, এই পূর্ণরূপগুলো কিন্তু আমাদের কাজে লাগতে পারে এমসিকিউতে। এই পূর্ণরূপগুলো আমাদের এমসিকিউতে কাজে লাগতে পারে। এখন কিভাবে পরিমাণ নির্ণয় করা যায় সেটাই কিন্তু আমরা দেখব। আমরা যে মনিটরটাতে এই যে পিকগুলো দেখতে পাচ্ছি বা দেখতে কিছুক্ষণ আগে যে মনিটরটা দেখাইলাম, সেখানে তো পিক পাবো নাকি, বেশ কিছু ছবি এরকম কিছু পাবো। এই পিকগুলো থেকে কিন্তু আমরা পরিমাণটা নির্ণয় করতে পারি। তো ধরে নিলাম আমাদের ওইখানে যে যৌগের মধ্যে দুইটা উপাদান আছে বা দুইটা যৌগ আছে, একটা এ যৌগ একটা বি যৌগ। এখন এ এর পরিমাণ বের করব, বি এর পরিমাণ বের করব। কিভাবে বের করব? তো ধরে নিলাম এটা হচ্ছে এ এর পিক, ধরে নিলাম এটা বি এর পিক, আরো অসংখ্য থাকতে পারে, কিন্তু 100টা থাকতে পারে, 3টাও থাকতে পারে, 300টাও থাকতে পারে। তো এটা যেটা বের করবো সেটা হচ্ছে ত্রিভুজের যে সূত্র, ক্ষেত্রফলের সূত্রটা আছে, হাফ ইন্টু, হ্যাঁ ওই সূত্র আমরা অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করব? আমরা এখানে ত্রিভুজ চিহ্নই দিব, সমস্যা নেই। মনে করো যৌগটার নাম হচ্ছে বেনজিন, তাহলে ডেল্টা বেনজিন, কথা বুঝতে পারো না? যদি নাম দিছি এ, তাহলে ডেল্টা এ, হাফ ইন্টু দৈর্ঘ্য। দেখো তাহলে 15 আর 25-এর মধ্যে ডিস্টেন্স কত? 10 ইন্টু উচ্চতা, হ্যাঁ 10, পাবো আমরা কত? 50। তাহলে এই পিক থেকে এর পরিমাণ পাবো আমি 50। এবার এর পাশ, আচ্ছা আরেকটা করি আগে এটা, তারপর শতকরা। এবার বি এর করবো, আরো যদি থাকে আরো করতাম, কিন্তু আর তো নাই, দুইটাই আছে খালি। তো হাফ ইন্টু দৈর্ঘ্য, এই কথা বলো, 30 আর 50, মাঝখানে কত? 20 ইন্টু 100। এটা কি ঠিক আছে? 1000? হ্যাঁ ঠিক আছে, ধরে নিলাম, ঠিক আছে। তো এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এদের পার্সেন্টেজ, এর পার্সেন্টেজ, এর পরিমাণ বাই টোটাল পরিমাণ। টোটাল পরিমাণ কত? টোটাল পরিমাণ কত? টোটাল পরিমাণ হচ্ছে 1000 আর 50, 1050, বুঝো নাই? 1050-এর মধ্যে এ হচ্ছে 50, একে কত? 100 কত? চলে আসছে। অনুরূপ ভাবে 1050-এর মধ্যে বি হচ্ছে 1000, একে কত? 100 কত? এইভাবে আমরা পার্সেন্টেজ গুলো বের করতে পারবো, যেভাবেই দিক না কেন। কথা কি বুঝতে পারছো? আমাদের প্রচলিত যত বই আছে আমরা এই বইগুলোতে এরকম গাণিতিক টার্মটা কেন জানি কোনো স্যাররাই আলোচনা করেননি। আমরা গ্যাস ক্রোমাটোগ্রাফির ব্যবহার নিয়ে কাজ করব, তো সময় একেবারেই কম, তাই দ্রুত লিখছি। ভুল হয়নি, কিন্তু তাড়াতাড়ি লিখছি আর কি। তো 1 নাম্বারটা হচ্ছে এরকম যে হাইড্রোকার্বনের মিশ্রণ। তো হাইড্রোকার্বনের মধ্যে কার্বন সংখ্যা কতগুলো, রেঞ্জ বলা হয়েছে, কার্বন 2 থেকে 40টা। এই কার্বন রেঞ্জের মিশ্রণ থেকে বিভিন্ন উপাদান পৃথকীকরণ, শনাক্তকরণ এবং পরিমাপ। তোমাকে উচ্চতর দক্ষতামূলক এমসিকিউতে এটাও দিবে, রোমান সংখ্যা 1, রোমান সংখ্যা 2, রোমান সংখ্যা 3, এইভাবে আটকাবে। ব্যবহারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে 2 নাম্বারটা, প্রাকৃতিক নির্যাসের বিভিন্ন উদ্বায়ী উপাদান পৃথকীকরণেও কিন্তু এটা ইউজ করা হয়। শিল্প রসায়নের মান নির্ণয়ে ইউজ করা হয়। পরিবেশ রসায়নে বিভিন্ন বিষাক্ত পদার্থের পরিমাণ নির্ণয়ে ইউজ করা হয়। ফরেনসিক বিজ্ঞানের নমুনা, ওই যে পোস্টমর্টমের ঝাবি যে কাহিনীগুলো আছে আর কি, সেগুলোতে ইউজ করা হয়।
এরপরে 5 নাম্বার ক্ষতিকারক কীটনাশকের মাত্রা কতটুকু আছে বা নাই এটা নির্ণয় করার জন্য গ্যাস ক্রোমাটোগ্রাফি ইউজ করা হয়। মূত্রের নমুনা শক্তিবর্ধক স্টেরয়েড আছে কি না তা যাচাই বাছাই করার জন্য বা পরীক্ষা করার জন্য ইউজ করা হয়। এরপরে মাতাল, ওই যে লোক মাতাল অ্যাক্সিডেন্ট করছে, মাতাল মদ টদ খায়, কতটুকু মদ খাইছে চেক করার জন্য এই যে গ্যাস ক্রোমাটোগ্রাফিটা ইউজ করা হয়। তাই মাতাল ড্রাইভারের রক্তে অ্যালকোহলের পরিমাণ নির্ণয়ে ইউজ করা হয়। ইউজ করে না, বলে না পুলিশের লোকগুলো বলে না যে আমরা তদন্ত করতেছি, দেখি ওনার শরীরে কিছু পাওয়া গেছে কিনা, বলে না রে, এটা ইউজ করা হয়। এরপরে 8 নাম্বার ভূগর্ভস্থ খনিতে বিষাক্ত গ্যাসের উপস্থিতি নির্ণয়ে। তাছাড়া এমিন সমূহ অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, সুগার, লিপিড এর উপাদান কতগুলো আছে বা নাই এটা নির্ণয়ের জন্য এই পদ্ধতি ইউজ করা হয়। এছাড়াও বিভিন্ন উচ্চতর গবেষণায় আমরা এই গ্যাস ক্রোমাটোগ্রাফির ব্যবহারটা জানতে পারবো। আমি দ্রুত গতিতে লিখছি তাই একটু এভাবে কথাবার্তা বললাম। ওকে।